নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায়। প্রতি সপ্তাহের মতো এবারেও চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। এবারে পর্বটি কিন্তু কলকাতা থেকে বেশ অনেকটাই দূরে, তাই খুব সকাল সকাল বেরিয়েছি আমরা মানে এই সফরে আমার সঙ্গী একেবারে ফুল টিম। আমার স্ত্রী পুত্র তো আছেই, আজ আবার আমার সঙ্গে যোগ দিয়েছেন আমাদের দুই বাবা। সকলে মিলে আমার পক্ষীরাজে চেপেই চলেছি আজ। ঠিক হয়েছে, আজ একটু ইতিহাসকে ঘিরেই বেড়ানো হবে, তার সঙ্গে থাকবে দক্ষিণবঙ্গের সুন্দর প্রকৃতি। আমাদের আজকের গন্তব্য ওড়িশা লাগোয়া বাংলার কয়েকটি গ্রাম। প্রথমেই চলেছি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুর। বালি ব্রিজ পার করছি, একটু পরে ধরে নেব বম্বে রোড। ধরে নিয়েছি বম্বে রোড। এই পথ ধরে আমরা যাব সোজা খড়গপুর পর্যন্ত। সেখান থেকে বম্বে রোড ছেড়ে ধরে নেব ভাইজ্যাগ হয়ে চেন্নাই যাওয়ার রাস্তা। যেতে যেতে দাঁতন নিয়ে একটু জানা যাক। দাঁতনের নামকরণ নিয়ে জনশ্রুতি হলো প্রাচীন দণ্ডভুক্তি প্রদেশের রাজধানী ছিল দন্তপুর, সেই দন্তপুরই আজকের দাঁতন। এই নিয়ে অবশ্য বিতর্ক আছে, তবে দাঁতন বেশ ঐতিহাসিক এবং সমৃদ্ধ জায়গা, এতে কোনো সন্দেহ নেই। 1575 সালে দাঁতনে মোগল পাঠান যুদ্ধের সময় আকবরের সেনাপতি তোডরমল পরিচালিত সেনাবাহিনীর অন্যতম সেনা ছিলেন লক্ষ্মীকান্ত উত্তর রায়। যুদ্ধ শেষে রাজস্থান নিবাসী লক্ষ্মীকান্ত বা লক্ষ্মীকান্ত স্বদেশে ফেরেননি। পরবর্তীতে দাঁতনের মনোহরপুরে তিনি জমিদারি প্রতিষ্ঠা করেন। সেই জমিদার বাড়িটি দেখব আমরা। এছাড়াও দাঁতনে ছড়িয়ে আছে বহু প্রাচীন মন্দির, প্রত্নক্ষেত্র ইত্যাদি। সেগুলিরও বেশ কয়েকটা দেখা হবে আজ। এসে গিয়েছি খড়গপুরের কাছাকাছি। এবারে বম্বে রোড ছেড়ে ধরে নেব চেন্নাই রোড। চেন্নাই রোড ধরে নিয়েছি। এবারে একটু দাঁড়াতে হবে, সকলেরই বেশ খিদে পেয়ে গিয়েছে। খড়গপুরের কাছাকাছি এই ধাবা বা রেস্টুরেন্টটিতেই দাঁড়িয়েছি আমরা। খুব আহামরি কিছু নয়, তবে পরিচ্ছন্ন, ছিমছাম। ঠিক হলো আমার শ্বশুরমশাই ছাড়া সকলেই আলুর পরোটা খাবে, উনি খাবেন চা বিস্কুট। বাকিরা সকলেই তাই বসে গেল আলুর পরোটা খেতে। মিনিট দশেকের মধ্যে এসেও গেল গরম গরম আলুর পরোটা। ব্যাস, শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। ভালোই খাওয়া হলো সকালে। আলুর পরোটা একজনের জন্য যথেষ্ট। সকলেরই মুখ দেখে মনে হলো তারা কিন্তু ভালোই খাচ্ছে। এই পরোটার দাম পড়ল একটি 110 টাকা করে পিস। প্রাতরাশ সেরে আবার পথে আমরা। এখান থেকে আমরা যাচ্ছি সোজা মনোহরপুর। সামনে আসবে মোগলমারি বাস স্ট্যান্ড, সেখান থেকে বাঁ দিকে বেঁকে যাব আমরা। এখানেই আছে মোগলমারি বৌদ্ধ বিহার, সেটাও দেখব আমরা, তবে সেটা রাস্তার ওপাশে। তাই এদিকে দ্রষ্টব্যগুলি দেখে নিয়ে পরে বৌদ্ধ বিহারে আসব আমরা। এসে গিয়েছি মোগলমারি মোড়ে। এখান থেকে এবার বেঁকে যাব বাঁ দিকে। এই পথ ধরে রেল লাইন পার করে প্রায় 1 কিলোমিটার যেতে হবে আমাদের। চলে এসেছি মনোহরপুরে। রাজবাড়ি ঢুকতে গেলে বড় রাস্তা ছেড়ে একটু ভিতরের দিকে যেতে হয়।
রাজবাড়ির পুকুরের পাশ দিয়ে সেই কাঁচা রাস্তা ধরেই চলেছি আমরা। এই পথ শেষ হলো রাজবাড়ির সামনে এসে। দাঁতনের প্রায় 450 বছর আগের মনোহরপুর রাজবাড়ি ঢুকতেই নজরে আসে প্রথমে বাঁদিকে নাট মন্দিরটি। রাজা রামচন্দ্র রায় বীরবর নামাঙ্কিত প্রাচীন এই নাট মন্দিরের ধ্বংসাবশেষকে সংরক্ষণ করা হয়েছে। এই কাজে উদ্যোগী হয়েছিল দাঁতন 1 নম্বর ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি, মনোহরপুর পঞ্চায়েতের পাশাপাশি দণ্ডভুক্তি একাডেমি। সেখানে ফলকে লেখা হয়েছে রাজবাড়ি এবং তার সংক্ষিপ্ত ইতিহাস। এই রাজবংশের দ্বাদশ পুরুষ সুরেশচন্দ্র রায় বীরবর মনোহরপুরের রাজবাড়ির সামনে পিতা রামচন্দ্র রায় বীরবরের স্মৃতিতে 1926 সালে 3 তলা বিশিষ্ট একটি আধুনিক রাজা রামচন্দ্র নাট্যমন্দির গড়ে তুলেছিলেন। রামচন্দ্র ছিলেন দয়ালু রাজা, পাশাপাশি তিনি ছিলেন অপূর্ব সঙ্গীতজ্ঞ, সাহিত্যিক এবং যাত্রানুরাগী। তার ছিল শখের যাত্রা দল। পুত্র সুরেশচন্দ্র পিতার অনুসারী ছিলেন। পিতার মৃত্যুর পরে তিনি এই নাটমন্দির স্থাপন করেন। কলকাতার বিখ্যাত স্টার থিয়েটারের সঙ্গেও যোগাযোগ ছিল এই নাট্যশালার। এখানে শিশির ভাদুরী, প্রভাদেবী সহ বিখ্যাত অভিনেতারা অভিনয় করেছেন। প্রতি বছর দুর্গাপুজোর 3 দিন, লক্ষ্মী পুজোর 7 দিন এবং দোল পূর্ণিমায় 7 দিন ধরে থিয়েটার হতো, বসত সাহিত্য সভাও। কিন্তু সেই বৃহৎ এই নাট্যশালা 1942 সালের ঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। শুধু দাঁড়িয়ে আছে প্রবেশদ্বারের 2টি স্তম্ভ এবং কিছু ভগ্নাবশেষ। এবারে যাওয়া যাক রাজবাড়ির ভিতরের দিকে। এখানে এখনও অনেকেই বাস করেন, তাই ভিতরে সর্বত্র যাওয়াটা একটু মুশকিল। আমরা বরং রাজবাড়ি দেখতে দেখতেই একটু এর সম্পর্কে জেনেও নিই। 1568 সালে উড়িষ্যার শেষ হিন্দু রাজা তৈলঙ্গ মুকুন্দদেব হরিচন্দনকে পরাজিত করে ওড়িশার দখল নেয় পাঠানরা। আবার 1575 সালে পাঠানদের পরাস্ত করে ওড়িশা দখল করেছিলেন সম্রাট আকবর। আবুল ফজলের আইনি আকবরীতে মুঘল পাঠানদের সঙ্গে তুকারইয়ের যুদ্ধের উল্লেখ রয়েছে। সেখানে প্রমাণ মিলেছে এই রাজবাড়ির সঙ্গে মুঘলদের যোগের কথা। তুকারই দাঁতনেরই একটি গ্রাম। সেই যুদ্ধে আকবরের সেনাপতি মানসিং তোডরমলের পাশাপাশি অনেকেই এসেছিলেন, যার মধ্যে ছিলেন আরও এক সেনাধ্যক্ষ, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের অধিবাসী লক্ষ্মীকান্ত উত্তর রায় বা লক্ষ্মীকান্ত উত্তর রায়। যুদ্ধক্ষেত্রে তিনি অসীম সাহস দেখানোয় আকবর তাকে বীরবর উপাধি দেন। তখন থেকেই লক্ষ্মীকান্ত দাঁতনের উত্তর রায়বার গ্রামে থেকে যান। তারই 8ম পুরুষ হরেকৃষ্ণ রায় বীরবর পরবর্তীকালে মনোহরপুরে রাজপ্রাসাদটি নির্মাণ করেন। উত্তর রায়বারের সেই রাজপ্রাসাদ আর আগের মতো নেই। সংস্কারের অভাবে এখন তার ভগ্নদশা। শচীনদেব বর্মনের খুড়তুতো বোনের বিয়ে হয়েছিল এই বাড়ির ছেলের সঙ্গে, এমনটাই দাবি করেন গ্রামের বাসিন্দারা। এই রাজবাড়িতে জড়িয়ে আছে মুঘল সম্রাট আকবরের স্মৃতিও। কিন্তু পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুর রাজবাড়ির রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় ধ্বংসের পথেই। রাজবাড়ির সদস্য এবং এলাকার বাসিন্দারা চান রাজবাড়িটি হেরিটেজ ঘোষণা করা হোক, না হলে এই বাড়ি বাঁচিয়ে রাখা সম্ভব নয়। রাজবাড়ির পাশে রাধাকৃষ্ণের মন্দিরটিও রয়েছে, সেটিও ভগ্নপ্রায়, জঙ্গলে ঢাকা, অগম্য। আমরা আবার এলাম রাজবাড়ির সামনে থাকা আমবাগানে। গাছপালায় ছাওয়া, ছায়ায় ঢাকা। তার ওপাশে একটা বড় পুকুর। এই পুকুরের পাশ দিয়ে কিন্তু এসেছিলাম আমরা। সুন্দর বাঁধানো ঘাট দেখে বোঝা যায় এই ঘাট একসময় রাজবাড়ির সদস্যদের জন্যই বানানো। এদিক থেকে নজর এলো পুকুরের ওপারে একটা বড় মন্দিরের চূড়া। রাজবাড়ির কাছেই সেই মন্দিরে এবার এসেছি আমরা। এই সুদৃশ্য মন্দিরটি হল ভগবতী মায়ের মন্দির। দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে বানানো এই মন্দিরটি সত্যিই দারুণ। অসাধারণ কারুকাজ মন্দিরের বাইরের দেওয়ালে। রয়েছে নানান দেবদেবীর মূর্তিও। বিভিন্ন রঙে সুসজ্জিত এই মন্দিরটি দেখতে সত্যি খুব সুন্দর।
মন্দিরের ভিতরের দেওয়ালে রয়েছে কারুকার্য, বিভিন্ন দেবদেবীদের মূর্তি আঁকা। তবে মন্দির এখন বন্ধ, তাই মা ভগবতীর দর্শন আমাদের হলো না। ভগবতী মন্দিরের ঠিক সামনেই রয়েছে রঙ্গেশ্বর জিউ শিব মন্দির। পঞ্চরত্ন হলেও এই মন্দিরের গঠনশৈলী একটু আলাদা। এই মন্দিরও বন্ধ, সামনে রয়েছেন নন্দী মহারাজ। তবে দুটি মন্দিরের চারিপাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় বেশ সুন্দর পরিবেশ। এবারে রওনা দিলাম মনোহরপুর থেকে। গ্রামের মধ্যে দিয়ে পথ, প্রত্যন্ত গ্রামের স্বাভাবিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলেছি পাশের গ্রাম কাকরাজিতে। মিনিট দশেকের মধ্যে চলে এলাম কাকরাজিত গ্রামে চৈতন্য মন্দিরের সামনে। একটি সুদৃশ্য এবং বিশাল তোরণ, এখনও নির্মীয়মান, তবে সেই তোরণটি দেখবার মতো। পশ্চিম মেদিনীপুরে দাঁতন থানার কাকরাজিত গ্রামে রয়েছে সুপ্রাচীন এক মন্দির। মন্দিরে বিরাজমান মহাপ্রভু। চলুন এবারে সেই মন্দির চত্বরে প্রবেশ করা যাক। সুউচ্চ তোরণ পেরিয়ে প্রবেশ করলেই একটা সবুজ মাঠ, তার সামনেই সুবিশাল মন্দির। তবে এখনও এই মন্দিরে নির্মাণ এবং সৌন্দর্যনের কাজ চলছে। বিশাল মন্দিরের প্রতিটি ইটে লেগে আছে ইতিহাস। গড় হরিপুরের জমিদার এই মন্দির বানিয়েছিলেন একসময়। এখন অবশ্য পুরনো মন্দির সংস্কার করে নতুন মন্দির গড়ে উঠেছে। মন্দিরটি প্রত্নতাত্ত্বিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। পুরনো দিনের ইতিহাস ঘাটলে দেখা যাবে এই মন্দিরটি বেশ প্রাচীন। পাশের পুকুর থেকে মিলেছে একাধিক প্রত্ন নিদর্শন। তবে নতুনভাবে কারুকার্য করে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। এখন কথিত আছে কাকরাজিত হয়েই শ্রীচৈতন্যদেব পুরী গিয়েছিলেন। এই মন্দিরে রয়েছে ইতিহাস এবং প্রাচীনত্বের মেলবন্ধন। মন্দিরের কারুকার্য এবং প্রাচীন ইতিহাসের নানান নিদর্শন মন কাড়বে আপনার। গর্ভগৃহে শ্রী চৈতন্যদেব ছাড়াও আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আছেন শ্রীকৃষ্ণ। মূল মন্দিরের দেওয়ালে আছে নানান পৌরাণিক ঘটনার প্রতিকৃতি। জেলা ছাড়িয়ে পূর্ব মেদিনীপুর, এমনকি ওড়িশা রাজ্য থেকেও বহু মানুষ আসেন এই মন্দিরে। বছরে নির্দিষ্ট সময় হয় বড় পুজো। মন্দিরের নিত্য পুজো ছাড়াও প্রতিদিন মহাপ্রসাদ তৈরি হয়। একটু সকাল সকাল গিয়ে বললে দুপুরের ভোগও পাওয়া যায় এখানে। কাকরাজিত শ্রীচৈতন্য মন্দির দেখে রওনা দিলাম আমরা। এখান থেকে যাব সরশঙ্কা। গ্রামের ভিতর দিয়েই পথ। সুন্দর সেই পথ দিয়ে যেতে আমাদের মিনিট 15 সময় লাগবে বলছে গুগল। চলে এসেছি সরশঙ্কার বিখ্যাত দিঘির কাছে। তবে একটু বৃষ্টি হয়েছে, তাই নালায় জল থাকায় সাবধানে পার হয়ে আসতে হচ্ছে সকলকেই। নালা পার হয়েই একটা সোনাঝুরির বন, তার ভেতর দিকেই চলেছি একটু উপরের দিকে। উপরে উঠে সামনে দেখেই মনটা ভালো হয়ে গেল এক লহমায়। সামনে সবুজ ঘাসের একটা বিস্তৃত ভূমি, সেটা পার করেই সুবিশাল দিঘি। দিঘির চারদিকের পারে গাছগাছালি, পাখিদের ডাক, কি অপূর্ব বাস্তুতন্ত্র এখানে বিরাজ করে।
রাজ্যের বৃহত্তম এই দিঘি নিয়ে বহু চর্চিত জনশ্রুতিটি হল এটি নাকি রাজা শশাঙ্কর আমলে বানানো। সর শব্দের সংস্কৃত ভাষায় অর্থ জল। রাজা শশাঙ্ক মাকে নিয়ে জগন্নাথ দর্শন সেরে পুরী থেকে ফিরছিলেন। সেই সময় এই গ্রামে কিছুক্ষণ বিশ্রাম নিতে তাঁবু ফেলেন তারা। গ্রামবাসীদের আন্তরিকতায় মুগ্ধ হন শশাঙ্কের মা। প্রশ্ন করেন, এখানে এত ভালো জমি থাকা সত্ত্বেও এখানে ভালো ফসল হয় না কেন? গ্রামবাসীরা বলেন, জলের অভাব, জল নেই গ্রামে। শশাঙ্কের মা তখন বাংলার রাজাকে বলেন এদের জন্য কিছু করতে। মায়ের কথায় শশাঙ্ক তখন তার তুন থেকে সবচেয়ে বড় তীরটি বের করেন। প্রতিজ্ঞা করেন তীর যত দূর পর্যন্ত যাবে তত বড় একটা দিঘি তিনি বানিয়ে দেবেন এই গ্রামে। যা বানাতে সময় লেগেছিল 3 বছর। শশাঙ্কের স্বর থেকে সৃষ্ট বলেই এরকম নামকরণ বলেও শোনা যায়। তবে হ্যাঁ, এর তেমন ঐতিহাসিক ভিত্তি কিন্তু পাওয়া যায় না, যদিও এই জনশ্রুতিগুলি অপূর্ব সুন্দর এবং সুবিশাল এই দিঘিকে মহিমা দান করেছে। দিঘির পাড়ে বেশ কয়েকটি মন্দির রয়েছে। আমরা প্রথমে এসেছি কালী মন্দিরে। আগে দেখে নেওয়া যাক কালী মন্দিরটি। কালী মন্দিরের সামনেই রয়েছে দিঘির ঘাট। এই ঘাটের নাম পাণ্ডব ঘাট। এবারে দেখা যাক সেই ঘাটটি। পাণ্ডবরা বিরাটনগরে যাওয়ার পথে ক্লান্ত হয়ে দিঘির পাড়ে রাত্রি যাপন এবং স্নান করেন। তারই অনুকল্পে দিঘির এই ঘাটের নাম পাণ্ডব ঘাট। এই সেই পাণ্ডব ঘাট যেখানে মকর সংক্রান্তিতে স্নান করেন পুণ্যার্থীরা। মহাভারতের মুসল পর্বে শ্রীকৃষ্ণ বৃক্ষে আশ্রয় নেওয়াকালীন জরা ব্যাধের শরাঘাতে হাত থেকে পাঞ্চজন্য শঙ্খ ছিটকে পড়ে। তার আঘাতেও এই দিঘির সৃষ্টি বলে লোকবিশ্বাস রয়েছে এখানে। এই দিঘির পাড়েই রয়েছে 22 সজ্জীব শিব মন্দির। এবারে এসেছি সেখানে। এই মন্দিরও এখানে বেশ জনপ্রিয়। তবে এখন প্রায় কেউই নেই মন্দির চত্বরে। মন্দিরটি বন্ধ। সেখানে আর তাই বেশি সময় দিলাম না আমরা। এবার এসেছি দিঘির পাড়ে শিব মন্দিরের পাশেই থাকা একটি মাজারে। এই পুণ্য দিঘির পাড়েই সাধনা করতেন পীর লস্কর গাজী দেওয়ান। মকর সংক্রান্তির আগের রাতেই তার মৃত্যু হয়। সেই থেকেই হিন্দু মুসলিম সকলেই এই মাজারে চাদর চড়ান এবং ভোগ দেন। আর 2 পরব মিলিয়ে মেলার টানে ভিন রাজ্য থেকেও আসেন পুণ্যার্থীরা। এই মাজার সাফসূত্র করে সন্ধেবেলায় প্রদীপ জ্বালান স্থানীয় এক হিন্দু গৃহবধূ। মুসলিমরা পীরকে মুরগির ঝোল, রুটি, লাউয়ের মোরব্বা ইত্যাদি ভোগ দেন উৎসবের কদিন। হিন্দু মুসলিম নির্বিশেষে অনেকেই সংক্রান্তির ভোরে পাণ্ডব ঘাটে স্নান করে মাজারে যান। ষড়সংখ্যা দিঘির পাড়ে এখনও তাই বিরাজ করে সাম্প্রদায়িক সম্প্রীতি। এবারে রওনা দিয়েছি এখান থেকে। ষড়সংখ্যা থেকে বেরিয়ে এবারে যাব মোগলমারি বৌদ্ধ বিহার দেখতে। সেই জন্য এখান থেকে বেরিয়ে আমাদের আবার ধরতে হবে বম্বে রোড। ঐতিহাসিক দাঁতনের মোগলমারি খ্যাত হিংসা এবং অহিংসার দ্বৈত ভূমি হিসেবে, আর ষড়সংখ্যার ঐতিহ্য সম্প্রীতির তীর্থভূমি হিসেবে। কেউ বলেন মুঘল পাঠান যুদ্ধে অনেক মুঘল সৈন্য মারা গিয়েছিল বলে এই জায়গার নাম মোগলমারি। কেউ বলেন মুঘলরা এই মাড় অর্থাৎ পথ মারিয়ে গিয়েছিল, তাই অমর নাম। পাশ দিয়ে একসময় বয়ে যেত সুবর্ণরেখা। সে বিহার আর নেই সুবর্ণরেখাও। মন খারাপ করেই সে নিজেকে সরিয়ে নিয়েছে প্রায় 4-5 কিলোমিটার দূরে। সামন্ত রাজা বিক্রমকেশরের রাজধানী ছিল এই অঞ্চল। কন্যা সখী সেনার পড়াশোনার জন্য জ্ঞানচর্চার কেন্দ্রটি স্থাপিত হয়েছিল বলেও শোনা যায়। ধরে নিয়েছি বম্বে রোড। এবারে কলকাতামুখী রাস্তা ধরে এগোতে হবে খানিকটা। মিনিট 3 মধ্যেই চলে এসেছি মোগলমারিতে। সামনেই সেই মোগলমারি মোড়, যেখান দিয়ে সকালে আমরা মনোহরপুরের দিকে গিয়েছিলাম। সেই মোড়ের একটু আগেই
এবারে আমরা ঢুকে যাব বাঁ দিকে একটা গলিপথে। এই গলিপথ ধরে গাড়িতে 2 মিনিট গেলেই মিলবে বৌদ্ধ বিহার। চলে এসেছি মোগলমারি বৌদ্ধ বিহারের সামনে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণীতেও এই বৌদ্ধ বিহারের উল্লেখ রয়েছে। 1999 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক ডক্টর অশোক কুমার দত্ত সুবর্ণরেখার গতিপথ ধরে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের কাজে আসেন এদিকে। দাঁতন হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাস তাকে মোগলমারি গ্রামে সখী সেনা ঢিবির সন্ধান দেন। 2003-04 সাল নাগাদ ডক্টর অশোক দত্তের তত্ত্বাবধানে খনন কার্য প্রথম শুরু হয়। যদিও তার আগে ওড়িশার ময়ূরভঞ্জের আর্কিওলজিক্যাল সার্ভেতের উল্লেখ আছে, হয়তো সেটি সূত্র হিসেবে কাজ করে। পরবর্তীকালে 2012 সালের খননে বিশাল বৌদ্ধ মঠ, প্রদক্ষিণ পথ এবং বিভিন্ন স্ট্যাকো মূর্তি উদ্ধার করা হয়। দেখা যায় শুধু সখী সেনা ঢিবিই নয়, গোটা মোগলবাড়ি গ্রামই প্রত্নক্ষেত্রের উপরে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গে আবিষ্কৃত বৌদ্ধ বিহারগুলির মধ্যে এটি সবচেয়ে বড়। এই স্থানটি 5ম বা 6ষ্ঠ শতাব্দী থেকে 12শো শতাব্দী পর্যন্ত সক্রিয় ছিল বলে প্রত্নতাত্ত্বিকদের অনুমান। এখান থেকে খননে পাওয়া গিয়েছে প্রায় 52 ধরনের নকশাযুক্ত ইট, রাজা সমাচার দেবের মিশ্র ধাতুর মুদ্রা, স্বর্ণ লকেট এবং মুকুট, বৌদ্ধ বোধিসত্ত্ব বা বৌদ্ধ দেবদেবীর ব্রোঞ্জ ভাস্কর্য, স্ট্যাকোর কারুকার্যমণ্ডিত নকশাযুক্ত দেওয়াল অলঙ্করণ এবং ভাস্কর্য, মৃৎপাত্র, প্রদীপ প্রভৃতি অনেক জিনিস। গুপ্ত পরবর্তী ব্রাহ্মী অক্ষরযুক্ত শিল এবং শিলমোহরও আবিষ্কার হয়েছে এইখানেই। বর্তমানে অবশ্য খনন কার্য স্থগিত আছে। কত শত বছরের ইতিহাস চাপা পড়ে আছে এই মোগলমারিতে। এই রকম ইতিহাসিক বা ঐতিহাসিক জায়গায় আসলে গাটা কিরকম শিরশির করে। একসময় এই বৌদ্ধ বিহার তার কি অবস্থা ছিল, কত জমজমাট ছিল, সেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। আজ সেটা এরকম অবস্থায় রয়েছে। মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে, তাও প্রায় বছর 23-24 বছর হতে চলল। জায়গাটা রক্ষণাবেক্ষণ হয়েছে, কিন্তু আরেকটু হলে ভালো হতো। এই যে কাঠের যে পাশ দিয়ে পাটাতন মতো করে দেওয়া আছে, যেখান থেকে আমরা দেখতে দেখতে যাচ্ছি, সেগুলো অনেকটাই ভেঙে গিয়েছে এখন খুব বিপজ্জনকভাবে। বয়স্করা বা বাচ্চা কাচ্চারা যদি আসে, ছোটরা, তারা খুব হঠাৎ করে অসাবধান হলে যে কোনো কিছু একটা বিপদ ঘটে যেতে পারে এই কাঠগুলো যে অবস্থায় আছে। তাছাড়া এমনিও খুব বেশি নেই, সংগ্রহশালা বা মোটামুটিভাবে রাখা হয়েছে, কিন্তু আমরা আরেকটু ভালোভাবে এগুলোকে রাখতে পারতাম আমার মনে হয়। এই ইতিহাস আমাদের এমন একটা শক্তি দেয়, আমাদের এমন একটা আশ্বাস যোগায় এই ইতিহাসগুলো, যে আমরা কত শত বছর আগেও আমরা কত পড়াশুনো করেছি, কত বিদ্বান ছিলাম, কত বিষয় নিয়ে চর্চা করেছি, তারই তো প্রমাণ এগুলো। এগুলো এগিয়ে যাওয়ার সাহস যোগায়, শক্তি যোগায়। তাই ইতিহাসকে সংরক্ষণ করাটা আমাদের রাজ্যে তত ভালো করে বোধহয় হয় না। সেটা হলে আরেকটু ভালো হতো। মোগলমারিতে এসে তাই মনে হচ্ছে যে মোগলমারি বৌদ্ধ বিহারটা আরও ভালো করে রাখা যেতে পারত। যেটুকু আছে সেটুকু থাক। আপনারা যদি এদিকে আসেন, মোগলমারিটা দূর হয় কলকাতা থেকে অনেকটা, সেই জন্য মানুষজন একটু কমও আসেন, কিন্তু মোগলমারিতে আসলে খুব ভালো লাগবে। তাহলে আমরা একটু ঘুরে দেখি মোগলমারি, তারপরে তো অন্য জায়গায় যাবো আমরা, কিন্তু মোগলমারিটা একটু ভালো করে দেখি। দারুণ জায়গাটা, খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে খুব সবুজ সুন্দর, তার মাঝে এই যে ধ্বংসস্তূপ। মানে বিজ্ঞানীদের ধারণা, মানে পুরাতত্ত্ববিদদের ধারণা, যে আরও যদি খনন কার্য হয় তো এটা আরও অনেকটাই বেরোবে হয়তো। খনন কার্য তো এখন স্থগিত রয়েছে প্র্যাকটিক্যালি। যাই হোক, দেখা যাক মোগলমারি।
খননপ্রাপ্ত বেশিরভাগ জিনিসই এখানে এখন আর নেই, কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। তবে পাশে একটা ছোট্ট মিউজিয়াম আছে, যাতে খননে প্রাপ্ত কিছু জিনিস দেখতে পাওয়া যায়। এবারে ঢোকা যাক সেখানে। স্থানীয়দের উদ্যোগেই সেই মিউজিয়াম দেখানোর ব্যবস্থা থাকে। মিউজিয়ামের ভেতরে শুধুই খুচরো কতগুলি জিনিসপত্র আছে, বাকি সবই সরকারের অধীনে কলকাতার জাদুঘরে। চলুন অল্প একটু মিউজিয়ামটা দেখে নিই আমরা। মিউজিয়ামটির হাল ফেরাতে এবং সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন। এর ঠিক পাশেই তাঁবু খাটানোর মতো শেড দেওয়া একটা জায়গা রয়েছে। সেখানে গিয়ে দেখা গেল আরও বেশ কতগুলো মূর্তি দেওয়ালের গায়ে। খনন কার্যে পাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবাক করা তথ্য হল, এখানে একই দিনে একই স্থান থেকে একই সঙ্গে ৯৫টি ব্রোঞ্জ মূর্তি উদ্ধার পৃথিবীর প্রত্নতত্ত্বের ইতিহাসে এক বিরলতম নজির। পণ্ডিতগণের মতানুসারে এটি উত্তর পূর্ব ভারতে অবস্থিত প্রাচীন এবং বৃহৎ বৌদ্ধ স্থাপত্যগুলির মধ্যে অন্যতম। এখানে এমন ইতিহাস লুকিয়ে আছে ভাবলেও গায়ে কাঁটা দেয়। মোগলমারি দেখে এবার রওনা দিলাম আমরা। দুপুর ঘন হয়ে এসেছে, খিদেও পেয়েছে বেশ। কাছাকাছি তেমন ভালো হোটেল বা রেস্টুরেন্ট নজরে এলো না। স্থানীয়রাই বলে দিলেন সামনে রাস্তার ধারে ৩ ভাইয়ের হোটেলে যেতে, সেটি নাকি ভালো। চলে এসেছি ৩ ভাইয়ের হোটেলের সামনে। জাতীয় সড়কের ধারে এই হোটেল। বাইরে থেকে খুব একটা চিত্তাকর্ষক কিছু মনে হলো না, তবে ভিতরে ঢুকে দেখলাম খুব ছোট নয়, অনেকেই খাচ্ছেন। আমরাও বসে গেলাম। কিছুক্ষণের মধ্যে চলে এলো খাবারও। ভাত, ডাল, ভাজা, শুক্তো, 2 রকমের তরকারি, চাটনি, অনেক কিছুই আছে। সেই সঙ্গে আমাদের মাছ এবং মাংসও নেওয়া হলো। খাওয়া দাওয়ার মান কিন্তু বেশ ভালো। আমাদের হোটেলটি দেখে প্রথমে একটু কিন্তু লাগছিল বটে। খাওয়া দাওয়ার পরে দেখলাম সকলেই বেশ সন্তুষ্ট। আসলে অনেক সময় এমন ছোট ছোট হোটেলে বেশ ভালো ভালো খাবার পাওয়া যায়, সেটা আমরা অভিজ্ঞতা থেকেই বুঝেছি। মধ্যাহ্ন ভোজন সেরে রওনা দিলাম আমরা। এবারে যাচ্ছি কেশিয়াড়ির দিকে। প্রথমে দেখা হবে কুড়ুম্বেরা দুর্গ। দারুণ সেই স্থাপত্য আছে গগনেশ্বর গ্রামে। তবে সেই দুর্গ এবং কেশিয়াড়ির অন্যান্য দ্রষ্টব্যগুলি আসবে পরের পর্বে, অর্থাৎ আগামী বুধবারে। এবারে বলি দাঁতন বা মোগলমারিতে কিভাবে আসবেন। কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পৌঁছানোর জন্য ট্রেন এবং সড়কপথ উভয় মাধ্যমে সুবিধাজনক। সবচেয়ে দ্রুত এবং আরামদায়ক মাধ্যম হল সরাসরি ট্রেন যাত্রা। হাওড়া বা শালিমার থেকে সরাসরি দাঁতন স্টেশনে যাওয়ার জন্য প্রতিদিন বেশ কিছু ট্রেন রয়েছে। এক্সপ্রেসে গেলে কম বেশি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। ধৌলি এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস দাঁতন যায়। তবে হাওড়া থেকে সরাসরি দাঁতনের ট্রেন কম, তাই হাওড়া থেকে খড়গপুর হয়ে দাঁতন বা জলেশ্বরগামী মেমু বা লোকাল ট্রেন ধরেও যাওয়া যায়
দাঁতন এবং মোগলমারিতে। কলকাতা থেকে দাঁতনের সড়কপথের দূরত্ব প্রায় 170 থেকে 180 কিলোমিটার। নিজস্ব গাড়িতে যেতে চাইলে কোলাঘাট, মেচেদা এবং খড়গপুর বাইপাস হয়ে জাতীয় সড়ক ধরে সরাসরি দাঁতন পৌঁছানো যায়। আমার দেখানো পথেই যেতে পারেন কিন্তু আপনারা। তাছাড়াও কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে দাঁতন বা এগরার উদ্দেশ্যে সরাসরি সরকারি বা বেসরকারি বাস ছাড়ে। এছাড়াও খড়গপুরগামী বাসে উঠে খড়গপুর নেমে সেখান থেকেও দাঁতনের বাস বা অটো পাওয়া যায়। দাঁতন স্টেশন বা বাসস্ট্যান্ডে নেমে টোটো বা অটো ভাড়া করে আপনি মোগলমারি বৌদ্ধবিহারে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও মোগলমারির সবচেয়ে কাছের স্টেশন হলো নেকুরসেনি। লোকাল ট্রেনে গেলে সেখানে নেমেও সহজেই টোটোতে যাওয়া যায় মনোহরপুর বা মোগলমারি বৌদ্ধবিহারে। এই এলাকায় থাকার জায়গার কিন্তু অভাব আছে। দাঁতনে দু একটা ছোটোখাটো লজ পাবেন, বড় হোটেল কিন্তু এদিকে নেই। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার ফিরে আসছি সামনের বুধবারে আমাদের এই ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। সেখানে দেখব কেশিয়ারি। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।